12 একে আছে মান নির্ণয় করো। এখানে একটা ত্রিকোণমিতি রাশিমালা দেওয়া আছে, এর মান বের করতে হবে। এখানে এই মানগুলো আমাদের জানা থাকলে এখানে বসিয়ে দিয়ে জাস্ট সরল করতে হবে, সরল করলে খুব সহজে মান বেরোবে। তাহলে এখানে আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, এটা আছে। তাহলে সমান, আচ্ছা tan 60 ডিগ্রি আমরা জানি √3, tan 30 ডিগ্রি এটা আছে 1/√3, 1 প্লাস tan 60 ডিগ্রি এটা হলো √3 এবং tan 30 ডিগ্রি এটা 1/√3, প্লাস দিলাম cos 60 ডিগ্রি এটা 1/2 ইন্টু cos 30 ডিগ্রি এটার মান √3/2 প্লাস sin 60 ডিগ্রি এটার মান √3/2 sin 30 ডিগ্রি এটার মান 1/2 সমান। তো এবার মাঝখানের দাগটা দিয়ে নিলাম, এখানে √3/1 এখানে √3 এবং নিচে 1 আছে, তাহলে এর লসাগু হলো √3, এখানে 1 এবং √3 এর লসাগু √3, 1 দিয়ে √3কে ভাগ করলে আমরা √3 পাই, √3 গুণ করলে 3 মাইনাস √3 দিয়ে √3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 1 এবার নিচে আসি, 1 প্লাস √3 ওপর নিচে কেটে দিচ্ছি কারণ গুণের সম্পর্ক আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস এখানে কি হবে 1 এবং √3 গুণ করলে √3 বাই 2 দুগুণ 4 প্লাস এখানে √3 বাই 2 দুগুণ 4 সমান 3 থেকে 1 বিয়োগ করলে 2/√3 আর নিচে 1 আর 1 মিলে 2 প্লাস এই প্লাস চিহ্নটা দেওয়ার সময় খুব হিসাব করে দিতে হবে, আমি এই দাগে সোজাসুজি প্লাস দিচ্ছি নাকি এই দাগে সোজাসুজি প্লাস দিচ্ছি, এটা খেয়াল করে দিতে হবে। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে √3কে গুণ করলে √3 প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে √3কে গুণ করলে √3, তাহলে এটা সমান লিখতে পারি 2/√3, এখানে 2 আছে তাহলে ভাগ, এটা ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন দিলে এই 2টাকে আমরা 1/2 লিখতে পারি প্লাস √3 তাহলে হলো 2√3/4, তাহলে 2 আর 4 উপর নিচে কাটাকুটি করলাম, এটা 2 হলো 2 আর 2, তাহলে 2 1কে 2, তো এখানে দেখতে পাচ্ছি 1 আর 1 গুণ করলে 1/√3, এখানে প্লাস √3/2, তাহলে এটা আমি পুনরায় লিখে নিই 1 প্লাস √3 প্লাস √3/2, এরপরে দেখো 3 এবং 2, √3 এবং 2 এর লসাগু হচ্ছে √3 এবং 2 এর লসাগু 2√3, √3 দিয়ে ভাগ করলে √3 কেটে যাবে, 2 থাকবে, 2 দিয়ে 1কে গুণ 2 1কে 2 প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, √3 থাকবে, √3 দিয়ে √3কে গুণ, তাহলে √3 গুণ করলে আমরা পাই 3 সমান, এটা হয়ে গেল 5 আর নিচে 2√3, এখন নিচে রুট শোভনীয় নয়, ভালো দেখায় না, সেই জন্য কী করব ওপরে √3 এবং নিচে √3 গুণ করে দিলাম, অর্থাৎ করণী নিরসন করছি। তো এখানে 5√3 দিলাম, 2 ইন্টু √3 গুণ করলে 3 পাচ্ছি সমান 5√3 আর নিচে 3 দুগুণ 6, 5√3/6, তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে এর মান 5√3/6। 12 দাগে আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এটা সমান 1 বলা আছে, তাহলে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো এখানে আগে লিখে নেব যেটা আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কোয়ার থিটা
এটা সমান 1 বলা আছে, তো আমাকে দেখাতে হবে যে 10⁴ থিটা মাইনাস 10² থিটা এটা ইজ অলসো ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। তাহলে স্টার্ট করবো এখান থেকে, sin⁴ থিটা প্লাস sin² থিটা এটা সমান 1 বলা আছে, তো লিখতে পারি sin⁴ থিটা সমান 1। সাইন থিটাকে ডান দিকে নিয়ে যাই, sin² থিটাকে। আমরা জানি এখানে যে sin² থিটা প্লাস cos² থিটা এটা সমান 1 জানি, তো এখান থেকে লিখতে পারি যে sin² থিটা সমান 1 মাইনাস cos² থিটা, এটা লিখতে পারি। তো এখানে সেরকম একটা আসবে যে sin⁴ থিটা সমান 1, আর sin² থিটাকে সমান চিহ্ন ডান দিকে রাখলে sin² থিটা হচ্ছে, তাহলে পেলাম বা sin⁴ থিটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে cos² থিটা। তো উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে পাই sin² থিটা সমান cos থিটা, এটা পাই। এবার আমি এখানে আসি, এর মানটা বের করতে হবে। ওখানে আছে 10⁴ থিটা মাইনাস 10² থিটা, এর মানটা বের করতে হবে, 1 দেখাতে হবে। তো এখানে লিখব সমান 10⁴ থিটা যেটা আছে, তাহলে এখানে আমরা জানি 10 সমান সাইন বাই কস, তাহলে sin⁴ থিটা বাই cos⁴ থিটা মাইনাস 10² থিটা, তাহলে সমান sin⁴ থিটা, তো আমরা লিখতে পারি এখানে sin² থিটা তার হোল স্কয়ার, আর নিচে cos⁴ থিটা মাইনাস 10² থিটা সমান, তাহলে এই sin² থিটা এর মান হচ্ছে cos থিটা, তাহলে এখানে আমি cos থিটা লিখব, cos থিটা তার হোল স্কয়ার বাই cos⁴ থিটা মাইনাস 10² থিটা সমান, তাহলে উপরে পাচ্ছি cos² থিটা আর নিচে cos⁴ থিটা আছে, আমি চাইলে ওপর নিচের পার্টটাকে cos থিটা cos² থিটা ইন্টু cos² থিটা লিখে নিলাম, ওপর নিচে কাটবো বলে, মাইনাস 10² থিটা সমান cos থিটা কেটে দিলাম, তাহলে 1/cos² থিটা পাচ্ছি মাইনাস 10² থিটা পাচ্ছি। তো এখান থেকে লিখতে পারি সমান 1/cos, এটা ইজ sec, তাহলে sec² থিটা মাইনাস 10² থিটা, তাহলে sec এবং tan এর মধ্যে যে সম্পর্ক আছে সেটা আছে sec² থিটা সমান 1 প্লাস tan² থিটা, আর এখানে মাইনাস একটা tan² থিটা আছে, তাহলে কি করলাম এই জাস্ট এতটুকুর জন্য আমরা এই দুটো পার্ট লিখেছি, sec² থিটা সমান 1 প্লাস tan² থিটা, আর এটা এখানে লিখে দিয়েছি সমান 1 প্লাস tan² থিটা মাইনাস tan² থিটা, tan² থিটা কেটে দিলাম, তাহলে সমান 1 বেরোলো। তো অতএব 10⁴ থিটা মাইনাস tan² থিটা এটা সমান 1, আর এখানে লিখব প্রমাণিত, কারণ এটা প্রমাণ করার ছিল, এটা দেখাতে বলেছিল, সেই জন্য এখানে লিখব প্রমাণিত। আচ্ছা 12/3 আছে sin² π/16 প্লাস sin² 3π/16 প্লাস sin² 5π/16 প্লাস sin² 7π/16 এর মান নির্ণয় করো। তাহলে এখানে যেটা আছে যে পাই, আমরা জানি পাই 180 ডিগ্রি, তাকে 16 দিয়ে ভাগ করলে যে কোণ দাঁড়াবে সেই কোণের মান আমরা জানি না। আমরা জানি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলো মান আমরা জানি, বাট এখানে পায়ের মান বসালে এবং 16 দিয়ে ভাগ করলে যে কোণ পাবো সেই কোণের মান জানি না, সুতরাং এই অঙ্কটা কিন্তু মান বসিয়ে করা যাবে না, তাহলে অন্য কোনো উপায় দেখতে হবে। এখন অন্য কোনো উপায় বলতে আমরা জানি যে পাই সমান 180 ডিগ্রি, আর π/2 সমান 90 ডিগ্রি, তাহলে π/2 দিয়ে এই 16, আচ্ছা এখানে 16/16 আছে আর 3π/16 আছে, তাহলে 3π/16 থেকে আমি π/2 বিয়োগ করে দেখি কত আসে। 3π/16 থেকে 3π
বাই 16, তার থেকে π/2 বিয়োগ করছি। তাহলে এখানে 16 এবং 2 এর লসাগু 16, 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 3 1 3, তাহলে 3 পাই। এখানে পাই, আচ্ছা উল্টো হয়ে গেল, আমি এটা আগে লিখবো এটা পরে লিখবো। তো যাই হোক, এভাবে করে দেখি কত আসছে। 2 দিয়ে 16কে ভাগ করলে 8 পাই, 8 পাই মাইনাস 8 পাই, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 5 পাই বাই 16। আর এটা আগে লিখলে এটা পরে লিখলে মাইনাস চিহ্নটা আসতো না। তো যাই হোক, এটা আমরা 5 পাই পাচ্ছি। তাহলে এই π/3 এর থেকে আমরা এই 5 পাইটা পেয়ে যাচ্ছি। তবে সেক্ষেত্রে কী করতে হবে, আমার π/2 থেকে 3π/16 বিয়োগ করতে হবে, তাহলে আমি এখান থেকে এখানে আসতে পারবো। আর এখান থেকে এখানে আসা যায় কিনা দেখি, এটা 7π/16 আছে। তো আমি এখানে কি করব, এখানে π/2 থেকে π/16 বিয়োগ করে দেখি কত আসছে, π/16। তাহলে 2 এবং 16 এর লসাগু 16, তাহলে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে 8 পাই দিয়ে গুণ 8 পাই, মাইনাস 16 দিয়ে 16 ভাগ করলে 1 দিয়ে পাই কি গুণ, তাহলে এখানে কিন্তু 7π/16 আসছে। তাহলে π/2 ব্যবহার করে এর আর এর মানে এখান থেকে আমরা এখানে আসতে পারবো। তো সেটা এখন কিভাবে আসা যায় বা এসে কী লাভ হবে সেটা এখানে দেখে নিই। তাহলে এই sin স্কোয়ার π/16 এটাকে কিছু চেঞ্জ করছি না, এটা এই অবস্থাতে থাক। তারপর এই পার্টটা প্লাস sin স্কোয়ার 3π/16 এটাকেও চেঞ্জ করছি না, চেঞ্জ করব এইখানে প্লাস sin স্কোয়ার, আচ্ছা 5π/16, এখানে 5π/16 পেয়েছি, এটা কিভাবে পেলাম, এই π/2 থেকে 3π/16 বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি করব, π/2 থেকে 3π/16 বিয়োগ করব, তাহলে এটা পেলাম, প্লাস এটা sin স্কোয়ার, এটা 7π/16 আছে, তাহলে 7π/16 কীভাবে পাচ্ছিলাম দেখে নাও, π/2 থেকে π/16 বিয়োগ করে আমরা পেয়েছি 7π/16। তাহলে এখানে লিখব π/2 মাইনাস 7π/16, এটা পেলাম। তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো পদকে কিছু চেঞ্জ করব না, অর্থাৎ sin স্কোয়ার π/16 প্লাস sin স্কোয়ার 3π/16। তাহলে এবার এই জায়গাতে আসি, প্লাস π/2, আমরা জানি π/2 সমান 90 ডিগ্রি, π/2 সমান 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি sin স্কোয়ার, এটা 90 ডিগ্রি মাইনাস 3π/16, আর এখানে প্লাস sin স্কোয়ার, এটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 7π/16, এটা পেলাম। তো এবার লিখব, এটা চেঞ্জ করব না, sin স্কোয়ার π/16 প্লাস sin স্কোয়ার 3π/16 প্লাস, আচ্ছা sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্র নিশ্চয় আমরা জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কিন্তু অবশ্যই cos থিটা হয়, আর এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হয়ে যাবে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos স্কোয়ার থিটা। তো এখানে আমরা লিখতে পারি sin স্কোয়ার যেহেতু আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটার জায়গাতে আছে, তাহলে আমরা cos থিটা লিখতে পারি বা cos স্কোয়ার থিটা লিখতে পারি। থিটা মানে এই যে 3π/16 প্লাস এর জন্য এটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও তাই, আমরা cos স্কোয়ার থিটার জায়গাতে 7π/16 লিখতে পারি। তাহলে এখন কি পেলাম, এখন আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল হলো, 7π/16 নয়, এটা বরং এটা π/16, π/2 থেকে π/16 বিয়োগ করলে তবে 7π/16 পাই, এটা ভুল করে 7 দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, π/2 মাইনাস π/16, এটা π/2 মাইনাস π/16, তাহলে এটা হবে π/16। এবার যদি আমি সাজিয়ে লিখি এর পাশে এটাকে, তাহলে লিখব sin স্কোয়ার π/16, আর এখানে আছে প্লাস cos স্কোয়ার π/16, আলাদা ব্র্যাকেট দিয়ে রাখলাম, এর সাথে এর, তাহলে এখানে পাচ্ছি sin স্কোয়ার 3π/16 প্লাস
কস স্কোয়ার 3π/16। এখন আমরা সাইন এবং কসের মধ্যে আরেকটা সম্পর্ক জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান এক হয়। থিটা যে কোনো কোণ হতে পারে, তো এখানে তাই আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। থিটা মানে π/16কে আমরা যদি থিটা ভাবি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা এক হওয়ার কথা। আর এখানে দেখো, এখানে তাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সেম আছে। এটাকে থিটা ধরলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে ওটাও এক, এরও মান এক আর এরও মান এক, তাহলে একা রেখে 2। তাহলে অতএব এর মানটা, প্রথম লাইনটা আমি লিখব যে সাইন স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16 প্লাস সাইন স্কোয়ার 5π/16 প্লাস সাইন স্কোয়ার 7π/16, এটা সমান 2। আমরা যদি চাইতাম যে অঙ্কটা পাই দিয়ে করব না, তাহলে আমরা কি করতাম, সেক্ষেত্রে পাইয়ের মান 180 ডিগ্রি বসিয়ে তারপরে হিসাব করে, পাইয়ের মান 180 ডিগ্রি বেশি হিসাব করে আমরা করতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যেত। বরং এইটা পাই দিয়ে আছে, পাই দিয়ে করাটাই বেস্ট। তেরো রাখে আছে অনুভূমিক তলের ওপরে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। বেলুনের উন্নতি কোণ বিটা হলে প্রমাণ করো যে অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা বাই সাইন α/2 একক। তাহলে মোটামুটি এরকম জায়গায় বেলুনটা আঁকবো অনুভূমিক তলের। এটা আমরা যদি বৃত্ত আঁকার জন্য, আমাদের যে মাপের বৃত্ত দরকার, সেই মাপের বৃত্ত আঁকার জন্য এরকম একটা 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন ব্যবহার করলে আমরা সুন্দর বৃত্ত আঁকতে পারি। তাহলে এটা বৃত্ত আঁকা হলো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্রের সঙ্গে এটা উল্লম্ব রেখা, অর্থাৎ বেলুনটি এত হাইটে আছে, এত উচ্চতায় আছে, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা। আর এইখানে এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র এ, এটা বি আর এটা সি। আর এই কোণটা বলা আছে আলফা কোণ, না এটা বিটা কোণ বলা আছে, এটা বিটা কোণ বলা আছে। আর এই যে বেলুনটা দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এখান থেকে যদি দর্শক দেখে, এটা যদি দেখে, এই কোণটা অ্যাকচুয়ালি আলফা কোণ। এইখান থেকে এই পর্যন্ত এই কোণটা আলফা। এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এটা স্পর্শক আর এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এটা আর একক, এটা আর একক। তাহলে যদি এটা স্পর্শক, এটা স্পর্শক, এটা বৃত্তের কেন্দ্র, এটা সি বিন্দু থেকে স্পর্শক দুটো আছে, তাহলে এই যে দুটো কোণ, এই কোণ দুটো পরপর সমান হয়। অর্থাৎ এটা যদি পুরোটা আলফা হয়, এটা পুরোটা আলফা বলা আছে, তাহলে এদিকটা আছে α/2 আর এদিকটা আছে α/2। এই সাইডে কোণটা α/2, এই সাইডে কোণটা α/2। এখান থেকে এই পর্যন্ত এটা হলো বিটা। তাহলে এখানে লিখে নেব যে α/2 কোণটাকে বলছি, α/2 হলো এ, আচ্ছা এ বি সি, এখানে ডি নাম দিলাম, এখানে ই নাম দিলাম। তো এই কোণটার নাম হচ্ছে এ সি
ACE, কোণ ACE এটা সমান আলফার হাফ, আলফা বাই 2। আর এই কোণটা এর নাম ACB, কোণ ACB সমান বিটা। আচ্ছা, তাহলে AR দেখো, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এটা স্পর্শক, তাহলে এটা লম্ব হয়। এবং এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এই দুটো পরপর সমান হবে, কারণ কি একই বিন্দু দিয়ে দুটো স্পর্শক আঁকা হচ্ছে, সেই জন্য AD এবং AE পরপর সমান। তাহলে এখানে AD সমান AE, AD সমান AE সমান R। এখানে CD স্পর্শক আর CE স্পর্শক পরপর সমান, CD সমান CE, এটা যদিও দরকার নেই, আমি তবুও লিখে রাখলাম। আর এই কোণটা সমকোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ ACE, ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। কারণ হলো এই কোণটা 90 ডিগ্রি, স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা তো অতিভুজ AC হলো অতিভুজ, এটা অতিভুজ। আচ্ছা, এই কোণটা আলফা বাই 2, এই কোণের নাম হলো ACE সমান আলফা বাই 2। তাহলে এটা যদি কোণ ধরি আমি, তাহলে এই হলো তার লম্ব, এটা হলো লম্ব। তো আমরা এখন বলতে পারি যে এই যে আলফা বাই 2 লম্ব বাই অতিভুজ, আমার AC দরকার, কারণ কি ABC ত্রিভুজের ক্ষেত্রে আমি AB বের করতে চাইছি, তাহলে AC এর মান দরকার, সেই জন্য কী করলাম, এই ACE ত্রিভুজের সাহায্য নিলাম। এখানে AC হলো অতিভুজ আর AE হলো লম্ব, তাহলে অতএব AE বাই AC, এটা সমান সাইন কোণ ACE, এটা বা AE এর মান দেখো, AE এর মান আছে R, AC এর মান জানি না, সমান সাইন, এটা হচ্ছে আলফা বাই 2, বা এখান থেকে বলতে পারি AC সমান R বাই সাইন আলফা বাই 2। তাহলে আমরা AC পেয়ে গেলাম। এবার ABC ত্রিভুজে আসি। ত্রিভুজ ABC এর AB বাই AC, এটা লম্ব, এটা অতিভুজ, যদি আমি বিটা কোণটা ধরি, সমান সাইন বিটা, লম্ব বাই অতিভুজ সমান সাইন বিটা। বা আমার উদ্দেশ্য আমি এই AB বের করবো, অর্থাৎ কত উঁচুতে বেলুনের কেন্দ্র আছে ভূমি থেকে সেটা বের করব। তাহলে AB সমান লিখতে পারি AC সাইন বিটা বা AB সমান, তাহলে AB সমান AC এর মান আমরা আগে পেয়েছি, AC এর মান R বাই সাইন আলফা বাই 2, তাহলে R বাই সাইন আলফা বাই 2 লিখে নিলাম, ইনটু এটা হলো সাইন বিটা। তাহলে বা পেলাম AB সমান R সাইন বিটা বাই, এটা হলো সাইন আলফা বাই 2। তাহলে অতএব এখানে প্রশ্নে ছিল কি, প্রশ্নে ছিল অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা, অনুভূমিক তল থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা R সাইন বিটা বাই সাইন
α/2 একক। এটা প্রমাণ করার ছিল, সেই জন্য এখানে লিখব প্রমাণিত। তেরো দুইতে আছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভটির পাদদেশ থেকে প্রথমটির শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করো। তাহলে এখানে দুটো স্তম্ভ আঁকতে হবে, একটা 45 মিটার আর একটা 45 মিটার উঁচু আর একটা 15 মিটার উঁচু। তাহলে এটা 45 মিটার উঁচু মনে করলাম, আর এটা মনে করলাম 15 মিটার উঁচু। এটার নাম দিলাম এবি, আর এটা সিডি। এখানে আছে যে দ্বিতীয় স্তম্ভটির পাদদেশ থেকে প্রথমটির শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি আর প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয়টির শীর্ষের উন্নতিকোণ নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে, এটা দ্বিতীয় স্তম্ভের পাদদেশ, এখান থেকে এ বিন্দু এটা আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই বি থেকে সি এর উন্নতিকোণ বের করতে হবে। এটা আছে 60 ডিগ্রি, তাহলে এটা বের করতে হবে, এটা থিটা ধরলাম। আচ্ছা, তাহলে আমি কী কী লিখব? এ বি সি ডি, এই সিম্বলগুলো কিসের জন্য কি ব্যবহার করেছি সেটা লিখব। তাহলে লিখব, ধরা যাক প্রথম স্তম্ভ এবি ও দ্বিতীয় স্তম্ভ সিডি, এবং প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ থিটা। তো প্রথমে, আচ্ছা তার আগে এবি এর মাপ এখানে লেখা আছে 45 মিটার, সেটা লিখে নিতে হবে, এবং সিডি এর মাপ লেখা আছে 15 মিটার, সেটাও লিখে নিলাম। তাহলে প্রথমে কি করব? প্রথমে এ বি সি, মানে এ বি ডি যে ত্রিভুজ আছে, এই 45 মিটার দেওয়া আছে এবং এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা ব্যবহার করে বিডি বের করে নিতে হবে। তারপরে সি বিডি ত্রিভুজ থেকে বিডি জানি এবং সিডি জানি, তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে এই বিডির মানটা বের করা বা বিডির দৈর্ঘ্য বের করা। তাহলে এ বি ডি ত্রিভুজ নেব, তাহলে লিখব কি এবিডি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ যার, তাহলে এবিডির কী কী দেওয়া আছে? এবি দেওয়া আছে, এবি সমান 45 মিটার, তারপরে এই কোণটা এডিবি, এটা সমান 60 ডিগ্রি, আর আমাকে বিডি এর মান বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে অতএব আমরা যদি লিখি এবি বাই বিডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এবি হলো লম্ব
এবং বিডি হলো ভূমি, তাহলে লম্ববায় ভূমি এটা হলো tan 60 ডিগ্রি, বা এবি এর মান 45 মিটার এবং বিডি এর মান বের করতে হবে সমান tan 60 ডিগ্রি, অর্থাৎ এটা হলো √3। এখান থেকে লিখতে পারি বা বিডি সমান 45/√3 মিটার, বা যদি একটু সরল করে লিখি বিডি সমান 45/√3, উপর নিচে √3 গুণ করছি করণী নিরসন করার জন্য, তাহলে এখানে পেলাম 45/√3 আর নিচে √3 গুণ করলে 3, তাহলে 3 15 45 সমান 15/√3 মিটার, 15/3 মিটার বিডি এর মান। তাহলে এবার ত্রিভুজ সিবিডি, ত্রিভুজ সিবিডি সমকোণী ত্রিভুজ, যার সিডি সমান 15 মিটার, বিডি সমান 15/3 মিটার, কোণ সিবিডি সমান থিটা, এটা ধরে নিয়েছি, তাহলে এটা ধরেই লিখব। অতএব সিডি বাই বিডি, এটা আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan থিটা, বা tan থিটা সমান সিডি বাই বিডি। এখানে সিডি এর দৈর্ঘ্য 15 মিটার এবং বিডি এর দৈর্ঘ্য আমরা একটু আগেই বের করেছি, এই বিডি এর দৈর্ঘ্য 15√3, তাহলে 15√3, তাহলে এটা 15 যদি ওপর নিচে কেটে দিই তো আমরা পাবো 1/√3। এখন tan থিটার যে মানগুলো আছে, tan 0 ডিগ্রিতে 0, tan 30 ডিগ্রিতে 1/√3, tan 45 ডিগ্রিতে 1, tan 60 ডিগ্রিতে √3, আর tan 90 ডিগ্রিতে অসংজ্ঞাত, তাহলে এটা হবে tan 30 ডিগ্রি। তাহলে tan থিটা সমান tan 30 ডিগ্রি পেয়েছি, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব, আচ্ছা এটা লিখে নিই যে tan থিটা সমান tan 30 ডিগ্রি, তাহলে উভয় পক্ষকে তুলনা করলে পাই থিটা সমান 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটা ছিল প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ ত্রিশ ডিগ্রি। 14-1 একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 288 বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। দেখাও যে চৌপলটি একটি ঘনক। তাহলে আমরা জানি যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর উচ্চতা সি ধরে আমরা যে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এটা লিখব 2 সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2 × এবি + বিসি + সিএ, আর কর্ণের দৈর্ঘ্য 12 সেমি আছে, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a² + b² + c², এর মান 12 দেওয়া আছে। তাহলে আমাকে দেখাতে হবে চৌপলটি একটি ঘনক, অর্থাৎ ঘনক তখনই হয় যখন চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে a সমান b সমান c। তো যাই হোক অঙ্কটা করতে শুরু করি। তো প্রথম অবস্থায় আমি চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা a b ও c ধরে নেব। মনে করি সমকোণী
চৌপলটির দৈর্ঘ্য a সেমি, প্রস্থ b সেমি ও উচ্চতা c সেমি। তাহলে এখানে প্রথম দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এত বর্গ সেমি। তাহলে এটার মান দেওয়া আছে 288। তাহলে লিখব প্রশ্নানুসারে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এটা সমান 288। তাহলে লিখতে পারি বা AB প্লাস BC প্লাস CA এটা সমান 288/2 অর্থাৎ 144 বা AB প্লাস BC প্লাস CA এটা সমান 144। এরপরে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 12 সেন্টিমিটার। তাহলে লিখব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √a² প্লাস b² প্লাস c² এটা সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাই, এদিকে বর্গ করলাম এদিকটাকেও বর্গ করলাম, তাহলে বাদিকটাকে বর্গ করলে রুট চিহ্নটা আর থাকছে না, তাহলে a² প্লাস b² প্লাস c² থাকছে। আর ডান দিকে 12কে বর্গ করলে 12 144। আচ্ছা, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এখানে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে লিখতে পারবো যে এটা সমান এটা 1 ও 2 নম্বর সমীকরণ। তুলনা করে পাই a² প্লাস b² প্লাস c² সমান AB প্লাস BC প্লাস CA। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 ইন্টু a² প্লাস 2b² প্লাস 2c² সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা পেলাম। এবার প্রত্যেকটা পদকে বাদিকে লিখবো আর ডান দিকে শূন্য রাখবো। তাহলে এটা 2a² হলো, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে একটা a² নিলাম, পরে আর একটা a² নেব, 2a² মাইনাস 2ab প্লাস এখান থেকে একটা b² নিলাম, তারপরে এখান থেকে একটা b² নিলাম, এ একটা আর একটা মিলে দুটো হয়ে গেল, b² মাইনাস 2bc প্লাস এখান থেকে একটা c² নিলাম প্লাস c² মাইনাস 2ca, ca সমান চিহ্নের ডান দিকে ছিল, বাদিকে এনেছি তাই মাইনাস হয়েছে, প্লাস প্রথম যে একটা a² নিয়েছিলাম এখানে আর একটা a² নিয়ে নিলাম আর ডান দিকে থাকছে 0। তাহলে দুটো 2a² ছিল, এখানে একটা লিখেছি এখানে একটা লিখেছি, 2b² ছিল, এখানে একটা b² এখানে একটা b², 2c² ছিল, এখানে একটা c² এখানে একটা c², তারপরে সমান চিহ্নের ডান দিকে 2ab বাদিকে লিখেছি বলে মাইনাস 2ab, ডান দিকে 2bc বাদিকে লিখেছি বলে মাইনাস 2bc, ডান দিকে প্লাস 2ca সমান চিহ্নের বাদিকে লিখেছি বলে মাইনাস 2ca। তাহলে ডান দিকে কিছুই থাকছে না, শূন্য থাকছে। তো এখান থেকে এই পর্যন্ত a² মাইনাস 2ab প্লাস b² এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আচ্ছা, এটা তাই b মাইনাস c হোল স্কয়ার লিখতে পারবো একই রকমভাবে, আর এটা c মাইনাস a হোল স্কয়ার লিখতে পারবো। এটা সমান 0 আমাকে প্রমাণ করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে a সমান b সমান c এটা প্রমাণ করতে হবে। তাহলে এই পর্যন্ত এলাম। এখন
তিনখানা সংখ্যার বর্গ তার যোগফল শূন্য হয়েছে, তাহলে দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে শূন্য বলতে পারি। তো এটা সমান শূন্য, এটা সমান শূন্য, এটা সমান শূন্য, তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলো আলাদাভাবে শূন্য। তাহলে লিখব কি দুই বা তার বেশি, মানে দুই বা ততোধিক সংখ্যার যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়। তাহলে অতএব a - b সমান শূন্য, এখান থেকে বলতে পারি, বা a সমান b, তারপরে b - c সমান শূন্য, এখান থেকে বলা যায় b সমান c, c - a সমান শূন্য, এখান থেকে বলা যায় c সমান a। তাহলে এখান থেকে বললাম a সমান b, এখান থেকে b সমান c, আর এখান থেকে c সমান a। তাহলে হলো অতএব a সমান b সমান c, সুতরাং a সমান b সমান c অর্থাৎ কি? অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। তাহলে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পরপর সমান, তাহলে চৌপলটি একটি ঘনক। সুতরাং চৌপলটি একটি ঘনক, চৌপলটি একটি ঘনক। 14(2)-এ আছে একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল 3696 বর্গ সেমি। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা অর্থাৎ আর এবং এইচ এর অনুপাত 3:4 দেওয়া আছে, এবং সমগ্রতলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে। তাহলে এখন আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। তাহলে ব্যাসার্ধ জানতে হবে এবং তির্যক উচ্চতা জানতে হবে, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো। আর এখানে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা বের করে নিলে আমরা সেখান থেকে তির্যক উচ্চতা এল বের করতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই 3:4 অনুপাতে যে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, এই ব্যাসার্ধ এবং উচ্চতা বের করে ফেলা, আর সাথে সাথে এল তির্যক উচ্চতাও বের করে ফেলা। তাহলে এখানে প্রথমে ধরে নেব যে শঙ্কুটির ব্যাসার্ধ 3x, উচ্চতা 4x, যেহেতু 3:4 আছে তাহলে ব্যাসার্ধ 3x ধরবো, 3x সেন্টিমিটার, আর উচ্চতা 4x সেন্টিমিটার ধরবো। এটা হলো 14(2). মনে করি লম্ব বৃত্তাকার নিরেট শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেট আর লিখলাম, এটা সমান 3x সেমি, কমা উচ্চতা ব্র্যাকেটে এইচ লিখলাম, এটা সমান আছে 4r, উচ্চতা 4x, ব্যাসার্ধ 3x, উচ্চতা 4x সেমি, ও তির্যক উচ্চতা এল সেমি, তির্যক উচ্চতা এল সেমি। এবার এখানে যেহেতু নিরেট শঙ্কু, সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে আমরা জানি যে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এবং যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হলো পাই আর এল।
এই দুইয়ের যোগফল পাই আর স্কোয়ার, এটা ভূমির ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে পাচ্ছি পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, তারপর আর ইন্টু আর প্লাস এল, এখানে অবশ্যই লিখব বর্গ সেমি। তাহলে এই যে 22/7 ইন্টু আর প্লাস এল, এর মানটা কিন্তু এখানে 3696 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে 22/7 ইন্টু আর প্লাস এল, আচ্ছা এটা আছে 3696। এখন আর এবং এল এর মান এখানে আছে, আর ফর 3x, এল ফর না, এল এর মানটা নেই, এখানে এইচ এর মান আছে। তাহলে আর এর মানটা আছে এখানে 3x, এখানে আর ইন্টু আর প্লাস এল, তাহলে লিখব বা আর ইন্টু আর প্লাস এল, এটা সমান 3696 ইন্টু 22/7, এখানে ডান দিকে লিখব 7/22, এখানে গুণ সম্পর্কে আছে। যখন আমি সাইড চেঞ্জ করছি অর্থাৎ বাদিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, গুণটা ভাগ সম্পর্কে হয়ে যাবে, আর 7/22 দিয়ে ভাগ করলে এটা আমরা গুণ চিহ্ন দিয়ে 22/7 দিয়ে ভাগ করলে 7/22 লিখতে পারছি। তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করি 11 দুগুণ 22, আর এখানে 11 দিয়ে 3696কে ভাগ করব, 3 11 33, 3 9, 3 11 33, 6 6 11 66, এই 6 নামালাম, তাহলে 3 3 6, 3 3 6, তাহলে 2 দিয়ে 3 3 6কে কাটাকুটি করব, তাহলে এটা 336, আচ্ছা এটা হয়ে গেল, এখানে 3 1 2 1 2, 6 দুগুণ 12, তাহলে এটা হলো 168, 168, তাহলে সমান 168 ইন্টু 7। এখন এই যে এল এর মানটা আমাদের আলাদা করে বের করে নিতে হবে। আমরা আর সমান জানি 3x, এইচ সমান জানি 4x, এবং এল আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি এল সমান রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান রুট আর এর মান 3x তার হোল স্কোয়ার দিলাম প্লাস 4x তার হোল স্কোয়ার সমান রুট 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান রুট 25x স্কোয়ার সমান 5x। তাহলে আর 3x, এল 5x, তাহলে এখানে আর এর মান 3x দিলাম ইন্টু 3x প্লাস 5x, এটা সমান 168, তাকে 7 দিয়ে গুণ, 27 টা 56 6 হাতে 5, 7 8 56 6 হাতে 5, 6 7 42, 43 44 45 46 47 এর 7 হাতে 4, 7 কে 7 4 11, তাহলে এটা হলো 1176, বা 3x ইন্টু 3x এবং এখানে 5x হলো 8x সমান 1176, 3 8 24, এটা 24x স্কোয়ার সমান 1176, বা এক্স স্কোয়ার সমান 1176/24, অর্থাৎ 24 দিয়ে ভাগ করতে হবে 1176কে। 8 দিয়ে কাটলে 3 8 24, 1176, একে 8 দিয়ে ভাগ করছি, তাহলে 8 1 8, 3 3 8 24, 4 8 32, 27 56,
তাহলে 147 এবার 3 দিয়ে যদি 147কে ভাগ করি, 3 4 12, তাহলে এটা হচ্ছে 49। তাহলে 49 এটা 7 স্কোয়ার, এক্স স্কোয়ার সমান 7 স্কোয়ার, তাহলে এক্স সমান 7। আমাকে বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমান পায়ের জায়গাতে 22/7 বসালাম, তারপরে আর এর মান 3x, আর এর মান 3x বসালাম এবং এল এর মান 5x বসালাম। এটা যেহেতু ক্ষেত্রফল সেহেতু লিখব বর্গ সেমি সমান 22/7 ইন্টু 3 5 15, 15x স্কোয়ার, বা আমি এভাবে লিখতে পারি 3 ইন্টু এক্স এর মান 7, 5 ইন্টু এক্স এর মান 7 বর্গ সেন্টিমিটার। 7 7 কেটে দিলাম, তাহলে থাকছে 22 3 5 এবং 7। 22 3 5 এবং 7 গুণ করতে হবে, 5 7 35 আর 3 35 105, 105কে 22 দিয়ে গুণ, 2 দিয়ে 105-এর ডবল 210, তাহলে এটা সমান 2 3 1 0 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখব অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল দু 2310 বর্গ সেমি। 14-13 দেখে আছে 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চুঙাকৃতি পাত্র অর্ধেক জলপূর্ণ আছে। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার বল ওই জলে ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত হয়, পাত্রটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত হয় মানে হলো যে বলটি পাত্রে ফেলার পরে জল কিছুটা অপসারিত হবে এবং সেই অপসারিত জল আর বলটা কী হবে, সেই জলে ডুবে যাবে এবং বলের যে উপরের যে স্তর বা বলের উপরের পার্টের সাথে জলের উপরের লেয়ারটা মিলে যাবে। অর্থাৎ ছবিটা এরকম হবে, জল যখন বলটা ডোবানোর পরে জলটা ঠিক এই লেভেল পর্যন্ত, এই বলের যে উপর পার্ট পর্যন্ত জলের লেভেল থাকবে। তো এখন আমাদের এখানে বের করতে হবে যে আদতে কতটা জল ছিল, তাহলে পাত্রে কতটা জল ছিল সেটা বের করতে হবে। তো এটা একটু হাইট বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি জল ছিল আরও কম। তো এই হাইটটা মোটামুটি এইরকম টাইপের কিছু একটা হবে, যে এটা টোটাল চোঙের হাইট, টোটাল পাত্রের হাইটটা এইরকম জায়গা পর্যন্ত মোটামুটি হবে। তো যাই হোক, তো প্রথম যে জল ছিল তাহলে সেটা কতটা জল ছিল সেটা আমরা যদি বের করতে পারি তাহলে সেই জলের হাইট আমরা এখান থেকে পেয়ে যাব যে কত হাইট ছিল আগে জল। তাহলে সেই যে হাইট পাবো সেটাই হলো এই চোঙের হাইটের অর্ধেক, কারণ অর্ধেক জলপূর্ণ আছে সেরকম কিছু ছিল। তো প্রথমে কতটা জল ছিল সেটা আমরা প্রথমে বের করব, তার থেকে চোঙের হাইট বের করব, আর যেটা অর্ধেক বেরোবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো পাত্রটার উচ্চতা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে যে এই যে ডোবানোর পরে যে অবস্থা হলো, এই অবস্থা থেকে কিন্তু আমরা এই কতটা জল আছে বা কতটা জল আগে ছিল সেই আগে ছিল জলের আয়তন বের করতে পারি। তো এটা 14। তাহলে উদ্দেশ্য হলো আগে ছিল যে জল সেই জলের আয়তনটা বের করতে পারলে আমরা যে আগে কত হাইট পর্যন্ত ছিল সেটা বের করতে পারবো, আর সেই যে আগের যে উচ্চতা পর্যন্ত ছিল সেই উচ্চতা বের করতে পারলে সেটা ছিল চোঙের হাফ। তাহলে সেই উচ্চতা বেরোলে তার সাথে 2 গুণ করলে আমরা ওই চোঙাকৃতি পাত্রের উচ্চতা বের করতে পারবো।
তাহলে প্রথম কাজ হবে যে এই যে জল কতটা ছিল তার আয়তন বের করার চেষ্টা করা। তাহলে ডোবানোর পরে যে স্তর পর্যন্ত জল উঠলো, এটা অ্যাকচুয়ালি এই হাইটটা, এই যে বল এখানে ডোবানো হয়েছে এর ব্যাসের সমান। বলটি জলে ডোবালে চোঙে জলের উচ্চতা হবে বলের ব্যাসের সমান, অর্থাৎ সমান, এটা হলো ব্যাসার্ধ 6, 6 × 2 সেমি, এটা হবে 12 সেমি। তাহলে এই অবস্থায় ডোবানো অবস্থায় এটা 12 সেন্টিমিটার। আর এখান থেকে আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বলের যে ব্যাস চোঙের ব্যাস সেম, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য বল এবং চোঙ একে অপরের সাথে কিন্তু টাচ করে আছে। বলের ব্যাস এবং চোঙের ব্যাস কিন্তু একই, কারণ প্রশ্নের মধ্যে বলা আছে বলের ব্যাসার্ধ 6, তাহলে এর ব্যাস হবে 12, চোঙের ব্যাস 12 সেন্টিমিটার বলা আছে। আচ্ছা, তাহলে বলটি জলে ডোবালে চোঙে জলের উচ্চতা হয় বলের ব্যাসের সমান, অর্থাৎ এটা 12 সেন্টিমিটার হয়। আর চোঙের ব্যাসার্ধ যেটা আমি বড় হাতের আর দিয়ে লিখব, এটা আছে 12 হাফ, এর সমান 6 সেন্টিমিটার। তাহলে আয়তন, তাহলে আচ্ছা, তো চোঙের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, যে উচ্চতা পর্যন্ত বা যে জায়গা জুড়ে জল আছে, তাহলে এখানে লিখব কি বল ও জলের মোট আয়তন, এই যে আমরা আয়তনটা দেখছি এখানে বল এবং জল দুটো মিলে আছে, মোট আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এখানে এইচ কিন্তু আমরা এই 12 সেন্টিমিটার দেব, তাহলে পাই মানে 22/7, আর এর মান ব্যাসার্ধ এটা 6 স্কোয়ার ইন্টু এইচটা দেব 12, এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 22/7 ইন্টু 6 স্কোয়ার ইন্টু এই 12কে আমরা 6 × 2 লিখতে পারি, সেমি স্কোয়ার সমান 22/7 ইন্টু 6 স্কোয়ার 6, তাহলে 6 কিউব ইন্টু 2 সেমি কিউব, এটা হলো। এরপরে তাহলে এটা বল এবং জল মিলে, তাহলে এর থেকে যদি আমরা এই বলের আয়তনটা বাদ দিই তাহলে জলের আয়তন পাবো। আচ্ছা, বলের আয়তন এটা ছিল লোহার বল, তাহলে বলের আয়তন, বল একটি গোলকের মতো, সেই জন্য তার আয়তন হবে 4/3 পাই আর কিউব সমান 4/3 দিলাম, পায়ের জায়গাতে 22/7 দিলাম এবং আরের জায়গাতে 6 দিলাম, 6 কিউব, একটা সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে জলের আয়তন বের করতে গেলে এই বল সহ জল এবং অনলি বল, এর থেকে এটা বিয়োগ করব, অতএব জলের আয়তন সমান এটা লিখব যে 22/7 ইন্টু 6 কিউব ইন্টু 2 মাইনাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 6 কিউব, এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে কমন নেব 22/7 ইন্টু 6 কিউব কমন নিলাম, কমন নিলে থাকছে এখানে 2 মাইনাস 4/3 সেমি স্কোয়ার, তো সমান 22/7 ইন্টু 6 কিউব 216 ইন্টু 3 × 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাই, তাহলে এটা হচ্ছে 2/3। তাহলে এটা আমরা গুণ করব না বা কাটাকুটিও করব না, এই অবস্থায় রেখে দেবো, এটা হলো জলের আয়তন। তাহলে দেখো প্রশ্নে বলা আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র অর্ধেক জলপূর্ণ ছিল, তাহলে যে আয়তন বেরোলো জলের, এই আয়তনটা কিন্তু চোঙের অর্ধেক জল, তাহলে অর্ধেক জলের আয়তন এই। তো যদি অর্ধেক জলের আয়তন এটা হয়, আমরা এখান থেকে করে নিতে পারি একে 2 দিয়ে গুণ করে নিয়ে
আমরা পুরো চোঙের আয়তন বের করতে পারি। তাহলে চোঙের আয়তন এই যে অর্ধেক জল এর ডবল 22/7 ইন্টু 216 ইন্টু 2/3, তাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো সেমি কিউব। আচ্ছা, এখানে আয়তন ছিল, সেমি কিউব হবে, এটা মোট আয়তন সেমি কিউব। তাহলে এটা হয়ে গেল সেমি কিউব, এটা হচ্ছে চোঙের আয়তন। এবার চোঙের উচ্চতা তো জানা নেই, সুতরাং চোঙের উচ্চতা যে যদি এইচ ধরি, বড় হাতের এইচ, তাহলে কি হয় দেখে নিই। যে চোঙের উচ্চতা ক্যাপিটাল এইচ ধরলে আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, আর এটা সমান দিস। আচ্ছা, তো এটা আমি পরে লিখবো, এখানে পায়ের মান 22/7 লিখে নিলাম। আর ফর এখানে এটা চোঙের ব্যাসার্ধের কথা বলছে, তো আর এখানে ব্যাসার্ধ আর 6 স্কোয়ার ইন্টু এইচ, এই এইচের মান আমাকে বের করতে হবে। তাহলে এত সেমি কিউব, তাহলে প্রশ্নানুসারে এটা সমান এটা লিখবো, কারণ এটাও চোঙের আয়তন, এটা চোঙের আয়তন, এখান থেকে এইচের মান বেরিয়ে যাবে। প্রশ্নানুসারে 22/7 ইন্টু এটা আমরা 6 × 36 লিখে নিতে পারি, 6 × 36 ইন্টু এইচ সমান এটা 22/7 ইন্টু 216 ইন্টু 2/3 ইন্টু 2। তাহলে এখান থেকে পাই বা এইচ সমান, ডান দিকটা পুরোটা লিখে নিই প্রথমে, 22/7 ইন্টু 216 ইন্টু 2/3 ইন্টু 2, এরপর 22/7 এই ডান দিকে লিখবো 7/22, আর 36টাকে 1/36। তো কাটাকুটি করলে 22 কেটে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, 36কে 6 দিয়ে গুণ করলে 216 হয়, তারপরে 3 × 2 = 6, এটা 2 দিলাম, তাহলে কাটতে বাকি আছে 2 2 2 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8। অতএব চোঙের উচ্চতা বা চোঙাকৃতি পাত্রের উচ্চতা, চোঙাকৃতি পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার। পনেরোর এক দাগে আছে, কোনো প্রতিযোগিতায় প্রতিযোগীদের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা ছকে দেওয়া হলো, প্রতিযোগীদের প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করো। এখানে নাম্বার দেওয়া আছে, এখানে প্রতিযোগীর সংখ্যা দেওয়া আছে। তো নাম্বার এখানে 0 অথবা 0-র বেশি, 10 অথবা 10-এর বেশি, 20 অথবা 20-র বেশি, এইভাবে দেওয়া আছে। তো এখান থেকে প্রথম আমরা কি করব, এখান থেকে প্রথমে এই যে ক্রমযৌগিক, এখানে সব ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তো এই ক্রমযৌগিক পরিসংখ্যা ছক থেকে আমরা কি করব, সাধারণ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। তো এখান থেকে আমরা কি করব, আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে এখানে ঘর আছে, দেখে নিই, ঘর আছে 1 2 3 4 5 6 7, মেয়ের থেকে একটা কম বানাবো, অর্থাৎ 6টা বানাবো। তাহলে এটা মোটামুটি মাঝখান, তাহলে বাকি পার্টটাকে 3 ভাগে ভাগ করছি, এদিককার পার্টটাকে 3 ভাগে ভাগ করছি। তাহলে এখানে লিখব নাম্বার, আর নিচে লিখব প্রতিযোগীর সংখ্যা। তো এখানে নাম্বার প্রথমে আছে আচ্ছা এখানে আছে দেখো 0 অথবা 0-র বেশি, 10 অথবা 10-এর বেশি। তাহলে এখানে 0 থেকে 10 একটা শ্রেণী করব, 0 থেকে 10, তারপরে 10 থেকে 20,
তারপরে 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50, এই শ্রেণীগুলো করলাম। তো এখন এটা কি বলা আছে, 0, 0 অথবা 0 এর বেশি, এটা 40 বলা আছে। তাহলে অ্যাকচুয়ালি কি যা আছে সবগুলোই 0-এর বেশি, তাহলে 0 অথবা 0-এর বেশি মোট আছে 40, এবং 10 অথবা 10-এর বেশি আছে 36। তাহলে 0 থেকে 10 এই সংখ্যাটা হবে, 40 থেকে 36 বিয়োগ করবো, তাহলে 4 আছে। তাহলে এখানে লিখব এই সংখ্যাটা 4, 0 থেকে এটা এই 40 থেকে 36 বিয়োগ করলাম। তারপরে যেটা হবে 10 থেকে 20-এর মধ্যে আছে 36 থেকে 22 বিয়োগ করব, 36 থেকে 22 বিয়োগ করলে এটা 4, এটা 1, তাহলে এটা হলো 14। তারপরে 30 থেকে 20 থেকে 30, এই যে 20 এবং 30-এর মাঝখানে আছে কত, 22 থেকে 11 বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে এটা হবে 11, তাহলে এখানে 11 লিখলাম। আর 40 থেকে 50 এর মধ্যে 2 আছে, আচ্ছা তাহলে না, এখানে 30 থেকে 40, 30 থেকে 40 দেখো 30 এর বেশি আছে 11, আর 40 পর্যন্ত আছে 2, তাহলে 11 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে এটা পাবো 9। আর আছে 40 এর বেশি, 40 অথবা 40-এর বেশি, আর 50-এর বেশি 0 আছে, অর্থাৎ 50-এর বেশি নেই। তবে 40 থেকে 50-এর মধ্যে আছে এই দুটো, দুই প্রতিযোগী, 2 জন, 2 মাইনাস 0 অর্থাৎ এটা 2। তাহলে এটা পরিসংখ্যা বিভাজন ছক পেলাম। এবার যেভাবে যৌগিক গড় নির্ণয় করে আমাদের দু রকম পদ্ধতিতে আমরা করতে পারি, একটা কল্পিত গড় বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারি, আর একটা সাধারণ পদ্ধতিতে করতে পারি। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আলাদা করে এখানে আমরা ছক বানিয়ে নেব। তো আমরা এখানে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করব। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে শ্রেণী, পরিসংখ্যা, তারপরে শ্রেণী মধ্যক আর FI/XI বের করতে হয়। তাহলে এখানে আরেকটা ছক তৈরি করে নেব। তাহলে এখানে 1 2 3 4 5 6 এবং একটা ঘর বেশি করব, 1 2 3 4 5 6, 6টা আছে এবং তার থেকে একটা ঘর বেশি বানাবো। তাহলে উপরে একটা বেশি আছে অলরেডি, 1, তাহলে এখানে লিখব নাম্বার, এখানে লিখব নাম্বার। আর এখানে যেটা আছে, এখানে প্রতিযোগীর সংখ্যা, প্রতিযোগীর সংখ্যা, এখানে শ্রেণীমধ্যক, XI দেওয়া আছে, এটা প্রতিযোগীর সংখ্যা, এখানে FI, আর এখানে হবে FI/XI, FI/XI। তো নাম্বার প্রথমে 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর এখানে লিখতে হবে মোট। আচ্ছা, এবার প্রতিযোগীর সংখ্যা 4 14, 4 14 11 9 2, 4 14 11 9 2, আর শ্রেণীমধ্যক 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হলো 5, এটা হলো 15, এটা যোগ করে 2 দিয়ে ভাগ 25, এটা 35, এটা 45। তাহলে প্রতিযোগীর সংখ্যা এখানে যোগ করে লিখব। তো এখানে মোট তো অলরেডি ছিল 40 ছিল, প্রশ্নে দেখো ওটা 40 ছিল, তাহলে এখানে লিখব 40। তবু একবার যোগ করে নিই, 18 18 29 29 38 2 40, ঠিক আছে। এবার এখানে XI আর FI গুণ করতে হবে, FI/XI, এটা 4 5 20, 15 এবং 14 গুণ করতে হবে, তাহলে 4 15 এবং 60 0, 4 15 এবং 60 0 হাতে 6,
15 একে 15, 16, 17, 18, 19, 20, 21, এটা 210, 25 এবং 11, 25 একে 25 এর 5 হাতে 2, 25 একে 25 এর 2, 27, তারপর 9 এবং 35 গুণ করতে হবে, 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5 হাতে 4, 3 নং 27, 28, 29, 30, 31, তাহলে 315 হচ্ছে, এটা 45 দুগুণ 90 হচ্ছে। তাহলে এগুলো পরপর যোগ করে এখানে বসাবো। তো 0 0 5 5 10 আর 0, তাহলে 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1, 1 আর 2 3 4, 4 আর 7 11, 12, 12 আর 9 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর 1 হাতে 2, 2 আর 2 4, 5 6, 7 8 9, তাহলে এটা হলো 910। তাহলে অতএব যৌগিক গড় সমান সামেশন অফ এফআই এক্সআই, অর্থাৎ এফআই এক্সআই যোগফল বাই সামেশন অফ এফআই। তাহলে এফআই এক্সআই 910 আছে আর এফআই আছে 40, এটা হলো 91, 91/4। তো 4 দিয়ে 91কে ভাগ করে দেখি কত আসছে, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, দশমিক নিয়ে 0 নিলাম, 4 7 28, 4 5 20, তাহলে এটা আসছে সমান 22.75। তো এখানে প্রশ্ন ছিল যে প্রতিযোগীদের প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করো। তাহলে অতএব প্রতিযোগীদের প্রাপ্ত নাম্বারের গড় প্রাপ্ত নাম্বারের গড় 22.75। আচ্ছা, এখানে উত্তর যেটা আছে তোমাদের বইতে উত্তর কিন্তু দেওয়া আছে 22.5, ওটা কিন্তু ভুল আছে, উত্তরটা এই 22.75 হবে। আর এটা আমরা কি করলাম, প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করলাম, আমরা চাইলে এটা কল্পিত গড় বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতেও করতে পারি, উত্তর কিন্তু সেম আসবে। 15.2 দিকে আছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইব ও বৃহত্তর সূচক ওজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো। এখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ একটা পরিসংখ্যা বিভাজন শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এখান থেকে মধ্যমা বের করতে হবে ওজাইব অঙ্কনের মাধ্যমে। তো এখানে দুটো ওজাইব অঙ্কন করতে হবে, একটা ক্ষুদ্রতর সূচক ওজাইব আর একটা বৃহত্তর সূচক ওজাইব। তো এই যে ছক দেওয়া আছে এখান থেকে আমরা দুটো ছক তৈরি করে নেব, একটা এরকম এটা দেওয়া আছে, এখানে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আর শ্রেণী এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক তৈরি করে নেব। তাহলে এটা যেহেতু বৃহত্তর, তাহলে প্রথমে লিখব 100-এর বেশি, 120-এর বেশি, 140-এর বেশি, 160-এর বেশি এবং 80-এর বেশি, তারপরে 200-এর বেশি। তাহলে এখানে প্রথম হবে 100-এর বেশি, তারপরে আছে 120-এর বেশি, 140-এর বেশি, 160-এর বেশি, 180-এর বেশি, নেক্সট আছে 200-এর বেশি। আর ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে কম লিখব, অর্থাৎ 100-এর কম, 120-এর কম, 100-এর কম, 120-এর কম, 140-এর কম, 160-এর কম, 180-এর কম, এখানে 200-এর কম। তাহলে এখানে মোট ছকের সংখ্যা ছিল 1 2, হেডিং বাদ দিয়ে
1 2 3 4 5, এখানে কিন্তু একটা বেশি হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে একটা করে ছক বেশি হলো। তাহলে প্রথমে 100 এর বেশি, এখানে দেখো 100 এর বেশি তো সবটাই, তাহলে আমি নিচে থেকে লিখতে শুরু করি। প্রথম 200 এর বেশি, এখানে 180 থেকে 200 পর্যন্ত 10 আছে, 200 পরে আর নেই, সে 200 পরে আর নেই, সেই জন্য এখানে 200 এর বেশি, এটা হবে 0। তারপরে 100 এর বেশি, 180 এর বেশি, 180 থেকে 200-র মধ্যে 10 আছে, তাহলে 100, এই 10টাই হচ্ছে 180 এর বেশি, তাহলে এখানে লিখব 10। তারপরে 160-এর বেশি 6 এবং 10 মিলে, তো এখানে লিখব কি 6 প্লাস 10 সমান 16। 140-এর বেশি, অর্থাৎ এই যে 140-এর বেশি আগের দুটো প্লাস 8, অর্থাৎ 16, 8 প্লাস আগের 16, তাহলে এটা হলো 24। তারপরে 120-এর বেশি, এটা 120-এর বেশি, আগেরগুলো প্লাস 14, তাহলে 14 প্লাস এখানে 24, তাহলে এটা হলো 38। আর 100-এর বেশি, আগেরগুলো প্লাস 12, তাহলে 12 প্লাস 38, এটা হলো 50। এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রথমে আছে 100 এর কম, এখানে 100 থেকে 120 এর মধ্যে আছে 12, বাট 100 এর কম নেই, তাহলে 100 এর কম এখানে 0 লিখব। তারপরে আছে 120 এর কম, তাহলে 100 থেকে 120 এর মধ্যে আছে 12, তাহলে এই 12টা হচ্ছে 120-এর কম, তাহলে এখানে হবে 12। তারপরে আছে 140 এর কম, তাহলে 140 এর কম মানে এই পর্যন্ত, 100 থেকে 120 থেকে 140 14 আছে, তাহলে 140 এর কম এটাও হবে, আবার এটাও হবে, তাহলে এদিককার 12 আর এখানকার 14, তাহলে 14-এর সাথে 12 যোগ 14 প্লাস 12 সমান 26। তারপরে আছে 160-এর কম, এখানে 160, তাহলে 8 যোগ হবে, এই 2-এর সঙ্গে 8 যোগ, তাহলে 26-এর সাথে 8 যোগ, 8 প্লাস 26, তাহলে এটা হলো 6 আর 8 14, 4 হাতে 1, 34 হলো। নেক্সট আছে 180-এর কম, 180 এটা আছে, 180-এর কম আগে যত ছিল তার সঙ্গে এই 6 যোগ হবে, তাহলে 34 প্লাস 6, এটা ইজ ইকুয়াল টু 40। তারপরে আছে 200-এর কম, অর্থাৎ এখান থেকে শুরু করে সবগুলোই 200-এর কম, অর্থাৎ প্রত্যেকটা যোগফল এই পর্যন্ত যোগ করা আছে 40, তার সাথে 10 যোগ করব, তাহলে এটা হলো 10 প্লাস 40, এটা হলো 50। তাহলে এখানে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম, বাট এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, এটা বৃহত্তর, এটা ক্ষুদ্রতর, তাহলে এর জন্য আমরা একটা অজাইব পাবো, এর জন্য আর একটা অজাইব পাবো, অজাইব দুটো পরস্পরকে ছেদ করবে, সেই ছেদবিন্দু থেকে আমরা ভুজ পাবো এবং কোটি পাবো, সেখান থেকে আবার মধ্যমা বলতে পারবো। তো এবার কাজ হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে এই দুটো মধ্যমা অঙ্কন করা। তাহলে গ্রাফ পেপার নিয়ে নিলাম, আমার কাছে মিলিমিটার গ্রাফটা নেই বা ছোটো গ্রাফটা নেই, এই গ্রাফের উপরেই করব। তো যাই হোক, এখানে তো এখানে একটা প্রথমে মূল বিন্দু ধরতে হবে, মোটামুটি এরকম জায়গাতে ধরলাম, এটা মূল বিন্দু। আর যেহেতু আমাদের 0 থেকে শুরু নেই, এখানে কিন্তু 0 থেকে শুরু নেই, 100 থেকে শুরু আছে, তাহলে এখানে কিছুটা জায়গা বাদ দিয়ে আমরা এখান থেকে স্টার্ট করব গ্রাফটা। তাহলে অক্ষটা এখান থেকে টানছি আর ওপরের দিকে তাহলে এর আগে কিছু আছে, তো সেটা বোঝাতে আমরা কি করি, এখানে এরকম একটা চিহ্ন দিই, অর্থাৎ এর আগে কিছু আছে। তো এই দিক বরাবর এটা, আচ্ছা, তাহলে দুই অক্ষ বরাবর আমরা একদিকে ক্রমযৌগিক পরিসংখ্যা নেব, এদিক বরাবর নেব ক্রমযৌগিক পরিসংখ্যা।
যেহেতু আমরা বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক এক কাগজেই আঁকছি বা এক অক্ষের আন্ডারে আঁকছি, সেই জন্য ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক কোনো কিছু এখানে মেনশন করব না। আচ্ছা, এখানে হচ্ছে শ্রেণী, এই দিক বরাবর শ্রেণী নেব। তাহলে এখানে শ্রেণী আছে, দেখো শ্রেণী আছে 10-এর বেশি, এই 100-এর বেশি, আর এখানে আছে 200-এর বেশি। তো এখানে যদি 100 দিই, আমি এখানে 100 দিলাম, 100, 200, 100, 120, 140, 1, 2, 3, 4, 5, 6 এরকম 6টা আছে, 1, 2, 3, 4, 5, 6 বা 2, 3, 4, 5। তাহলে এরকম 5 ঘর পরপর আমাকে নিতে হবে। 120, 140, 160, 180, এখানে 200। যদি আরও থাকতো তাহলে আমরা এখানে 220 নিতাম, এখানে 240 নিতাম, এখানে 260 নিতাম, এভাবে এগিয়ে যেত। এবং এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে সর্বোচ্চ আছে 50, এখানে 50 আছে, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর 50 বসানো যায়, 50 বসানো যায়, এইভাবে নিতে হবে। তাহলে এটা এক্স অক্ষ ছিল, এক্স অক্ষ, আর এটা ছিল ওয়াই অক্ষ। এখন 50 যদি এইভাবে নিই আমরা, যে 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50, তাহলে ওয়াই অক্ষটাকে একটু বাড়িয়ে দিলে, এটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে আমরা 50 পর্যন্ত নিতে পারবো। তাহলে এটা 10, এটা 20, এটা 30, তারপরে এটা আছে 40, আর এটা আছে 50। তাহলে প্রথম আসি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা প্রথমে 100-এর জন্য 50 হবে, তাহলে 100-এর জন্য এটা হবে 50, অর্থাৎ ঠিক এই লাইন বরাবর, ঠিক এইখানে এটা হবে 100-এর জন্য 50, এই বিন্দুটা। তারপরে 120-র জন্য 38, এটা হলো 120, আমরা যাব 38 ঘর, 10, 20, 30, তারপরে ছোট 8 ঘর, 30, 35, 36, 37, 38, এই পর্যন্ত। 100-এর জন্য 38, 120-র জন্য 38, 140-এর জন্য 24, এটা আছে 140, এর জন্য 24, 10, 20, 21, 22, 23, 24, এই পর্যন্ত। তারপরে আছে 160-এর জন্য 16, এখানে 160, 10, 15, 16, এই পর্যন্ত। নেক্সট আছে 180-র জন্য 10, এটা 180, এর জন্য এই 10। তারপরে 200-এর জন্য 0, এখানে 200-এর জন্য 0, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে এই বিন্দুগুলো পেলাম। এখন স্কেল দিয়ে যোগ করলে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার একটা ওজাই পেলাম। তাহলে এটা একটা ওজাহিব পেয়ে গেলাম, এটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ওজাহিব। এরপরে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আঁকবো। এটা আছে 100-এর জন্য 0, তাহলে 100 আছে এখানে, 0 মানে এই বিন্দুটাকে বোঝাচ্ছে, 100-এর জন্য 0।
নেক্সট আছে 120-র জন্য 12, এটা 120, 5, 10, 11, 12 এই এখানে। নেক্সট আছে 140-এর জন্য 26, 140, 10, 20, 25, 26 এটা এই বিন্দুটা। তারপরে আছে আচ্ছা 140-এর জন্য 26, 160-এর জন্য 34, এখানে 160, তো 34 ঘর উপরে 10, 20, 30, 31, 32, 33, 34 এই পর্যন্ত। তারপরে আছে 180-এর জন্য 40, এটা 180, 10, 20, 30, 40 এই পর্যন্ত। নেক্সট আছে এই 200-এর জন্য 50, এটা হলো 200, 10, 20, 30, 40, 50 এইখানে আছে। তাহলে স্কেল দিয়ে পরপর যোগ করলে ক্ষুদ্রতর সূচক একটা অনুযায়ী পাবো। তাহলে অজৈব দুটি এই পি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা পি নাম দিলাম, এখানে স্থানাঙ্ক পরে লিখছি। তো এটা হলো পি, এখান থেকে এই দূরত্বটা, এটা এর ভুজ, এখান থেকে এটা হলো ভুজ, আর এখান থেকে এটা হলো কোটি। এটা হলো কোটি, এখানে পি নাম দিলাম, এখানে নাম দেব এম, আর এখানে এন নাম দিলাম, এন। তো এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ডান দিকে কত ঘর গেলাম এবং উপর দিকে কত ঘর গেলাম। উপরে আমরা গুনতে পারছি, উপরে 10, 20 আর 5, 25, উপরে কমা দিয়ে 25 হবে, আর এর আগে কত হবে অর্থাৎ এই দিকে কত ঘর গেলাম সেটা আমরা দেখো কোনো নির্দিষ্ট দাগ পর্যন্ত যাইনি, 2 দাগের মাঝামাঝি একটা গিয়েছি। তো এই হিসাবটা একটু পরে করছি। তো তার আগে আমরা এক্স অক্ষ বরাবর কী নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর কী নিয়েছি, কত ঘরে কত ঘর, সেই ব্যাপারটা লিখে ফেলতে হবে। তাহলে এখানে লিখব এক্স অক্ষ বরাবর শ্রেণী ও ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা নেওয়া হলো। তারপরে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কী করেছি আমরা, এক্স অক্ষ বরাবর এখান থেকে 5 ঘরে, এখানে 100 ছিল, এটা হচ্ছে 120, তাহলে 5 ঘরে ধরেছি আমরা 20। তাহলে 5খানা ঘরে যদি 20 ধরি, তাহলে একটা ঘরে হবে 20 আছে, 20কে 5 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ একটা ঘর 4 করে। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরেছি, 10 ঘরে 10, অর্থাৎ এক ঘরে 1 ধরেছি। এটা হলো 4 একক করে, আর এটা হলো
1 একক করে। তাহলে এটা আমরা ভাবতে পারি যে 120, 21, 22, আচ্ছা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে এটা 120 হচ্ছে, 120, 120 পরে 1, 2, 3, 4, তাহলে 4 5 20, 120, আর এখানে 4 5 20, বা অন্যভাবে গুনলে 120, 124, 128, 132, 136, তারপরে আমরা মোটামুটি হাফ ধরতে পারি। তাহলে 136 আর 2 এর হাফ অর্থাৎ 138, এখানে আমরা মিলিমিটার গ্রাফ ব্যবহার করলে আরও সূক্ষ্মভাবে আঁকতে পারতাম। তো যাই হোক, এখানে 138 এর কাছাকাছি প্রায় হচ্ছে, সুতরাং 138 প্রায় লিখব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 138,25। তাহলে কি হলো, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 4 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক ধরে দুটি ওজাইভ অঙ্কন করা হলো। যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এরপর কি হবে, পি বিন্দু থেকে একটা লম্ব টানা হলো এক্স অক্ষের উপরে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক এখানে যে গ্রাফটা আমরা পেয়েছি, এম বিন্দুর স্থানাঙ্ক এটা 138, তাহলে এটা 138 হবে, 138,0, 138,0, তাহলে 138,0 এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা মধ্যমা বলতে পারি এই যে 38, অতএব নির্ণয় মধ্যমা 138। তাহলে এখানে মধ্যমার মান বেরোলো 138। প্রকৃতপক্ষে আমরা যদি মধ্যমা নির্ণয়ের অন্য কোনো পদ্ধতি ব্যবহার করি তাহলে দেখব কি মধ্যমা কিন্তু 138-এর চেয়ে সামান্য বেশি আসছে। এটা তোমাদের প্রশ্নের বইতে দেওয়া আছে 138, 138 এটা 5-7 আছে। তো গ্রাফটা যে হিসেবে আঁকা হয়েছে সে একটু অতটা পারফেক্ট হয়নি বলে এটা কিন্তু 138 হয়েছে। আমরা যদি 100% পারফেক্ট করি তাহলে কিন্তু সেটা 138.57 আসবে। বাট আমরা যখন গ্রাফ আঁকবো সেটা কখনোই কিন্তু 1.57-এর সাথে মিলবে না, কেন কি আমরা 100% পারফেক্ট কোনোভাবেই করতে পারবো না। তার কারণ হলো, যখন এই দুই দাগের মাঝখান দিয়ে এটা আসবে তাহলে আমরা দুই দাগের মাঝখানটাকে আমরা কত ধরবো সেটা কিন্তু ঠিক করতে পারবো না। সেই জন্য এই 138.57 এটা পুরোপুরি পারফেক্ট উত্তর এখান থেকে আসবে না, এখান থেকে একটা এর কাছাকাছি মান আসবে। তো আমার যেমন এখানে এলো 138, তোমাদের এখানে অন্য কিছু আসতে পারে, বাট সেটা 138-এর কাছাকাছি আসবে। 15-3 আছে, প্রদত্ত রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান 24 হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে সংখ্যাগুরু মান দেওয়া আছে 24, এখন এখানে এক্স আছে, এক্সের মান বের করতে হবে। তো আমরা সংখ্যাগুরু মান বের করার সময় যে সূত্র ব্যবহার করি, সংখ্যাগুরু মান সমান এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তাহলে এখানে এল, f1, f2, f0 এবং এইচ এর মান কত কত আছে সেটা এখান থেকে প্রথমে লিখে নিতে হবে। তো এখানে আগে খুঁজে বের করতে হবে যে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা আছে। তো এখানে পরিসংখ্যাগুলো দেখে বুঝতে পারছি যে 27, এখানে সর্বোচ্চ পরিসংখ্যা 27, তাহলে এটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণী হবে। তাহলে এখানে লিখব কি 15-3,
এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 27, এটি এই 27 সংখ্যাটি এটা আছে 20 থেকে 30 শ্রেণীতে আছে, তাহলে কি হবে, তাহলে এই 20 থেকে 30 শ্রেণীটি হলো সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী। তাহলে এর নিম্নসীমা আছে 20, তাহলে এখানে এল সমান 20 আছে, নিম্নসীমা 20, তারপরে এইচটা আছে 20, 30 থেকে 20 বিয়োগ করতে হবে, 30 মাইনাস 20, এটা পেলাম 10, এইচ সমান 10 পেয়ে গেলাম। এখন লিখতে হবে F0, F1 আর F2। তাহলে F0 হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। এখানে আছে 27, এর পূর্ব পরিসংখ্যা x, তাহলে F0 সমান x হবে। আর F1 হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এখানে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী এটা, এর পরিসংখ্যা 27, তাহলে F1 হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এখানে হবে 27। আর F2 হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এটা আছে 21, সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা এটা 21। তাহলে অতএব সংখ্যাগুরুমান আমরা সূত্রটা জানি, L প্লাস F1 মাইনাস F0, আর এখানে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, আর এর মান প্রশ্নে দেওয়া আছে 24 দেওয়া আছে, বা L এর মান 20 প্লাস F1 এখানে 27, F0 x বাই 2F1, F1 27 আছে, 2 ইন্টু 27 মাইনাস F0 আছে x মাইনাস F2 আছে 21 ইন্টু H এর মান 10 সমান 24। 20 প্লাস 27 মাইনাস x বাই 27 দুগুণে 54, 54 মাইনাস x মাইনাস 21, এখানে হলো 10 সমান 24, বা 20 প্লাস 27 মাইনাস x, 54 থেকে 21 বাদ দিতে হবে, তাহলে বিয়োগ করলে পাই 3, তাহলে এটা হচ্ছে 33 মাইনাস x ইন্টু 10 সমান 24, বা 10 ইন্টু 27 মাইনাস x বাই 33 মাইনাস x, এটা জাস্ট গুণ করলাম, 20 সমান চিহ্নের ডান দিকে লিখব 24 মাইনাস 20, তাহলে এটা হচ্ছে 4, এখন 10 দিয়ে একে গুণ, 4 দিয়ে একে গুণ, তাহলে 10 দিয়ে 27কে 270 মাইনাস 10x সমান 4 এবং 33 গুণ করতে হবে, 3 এ 4 12, 2 হাতে 1, 3 এ 4 12 আর 1 13, 132 মাইনাস 4 এবং x 4x মাইনাস 10x, 4xকে সমান চিহ্ন বাদিক লিখলে প্লাস 4x সমান 132, 270কে
সমান চিহ্নের ডান দিকে লিখব -270। তাহলে -10 প্লাস 4 এটা হলো -6x সমান 132 270 থেকে 132 বিয়োগ, এটা হলো 8 হাতে 1 4 4 আর 3 দিলে 4 আর 3 দিলে 7 1, তাহলে এটা হলো 138। তার আগে মাইনাস বাই এক্স সমান -138 বাই -6, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে 138কে, 6 দুগুণ 12, 3 6 18, তাহলে এটা হচ্ছে 23 বা এক্স সমান 23। তো এখানে প্রশ্ন ছিল যে এক্স এর মান নির্ণয় করো, অতএব এক্স এর মান